ফুটপাত থেকে শপিং মল সব জায়গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। নেত্রকোনা ও মৌলভীবাজারের ঈদের বাজারের খবর জানবো সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান এবং সালে ইলাহি কুটির কাছ থেকে। প্রথমে চলে যাচ্ছে নেত্রকোনায়। জিয়াউর, ভিড় কেমন দেখছেন বাজারে? কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। নেত্রকোনার যে ঈদ বাজারের বিষয়ে আপনাদেরকে জানাই। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু যদিও এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে ঈদের, তো এই আসন্ন ঈদকে সামনে রেখে আমরা নেত্রকোনার যে ঈদের মার্কেটগুলো রয়েছে সেসব ঈদের মার্কেট ঘুরে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে জানতে পেরেছি যে আসলে এখানে কিন্তু ঈদের বাজার ধীরে ধীরে কিন্তু বেশ জমে উঠেছে। ক্রেতা বিক্রেতারা তাদের বিশেষ করে ক্রেতা যারা আছেন ঈদের কেনাকাটা করার জন্য তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তারা বিভিন্ন যে বিপণী বিতান রয়েছে সেসব বিপণী বিতানে গিয়ে তারা কিন্তু তাদের পছন্দের যে কাপড় সেই সব নতুন জামা কাপড় তারা ক্রয় করছেন। বিশেষ করে তাদের যে শিশুরা রয়েছে শিশুদের জামা কাপড়ের একটু চাহিদা কিন্তু বেশি রয়েছে বলে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো আমি এই মুহূর্তে একটি বিপণী বিতানে এখানে অবস্থান করছি। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ধীরে ধীরে কিন্তু এই যে দোকানগুলোতে ঈদের কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু জমে উঠেছে। তো আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই যে ক্রেতা যারা আছেন ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু একটু যে কাপড় বিভিন্ন প্রকারের যে জামা কাপড় রয়েছে, শাড়ি লুঙ্গি বিশেষ করে থান কাপড় এসবের মূল্যটা কিন্তু একটু বেশি বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা এমনটি কিন্তু জানাচ্ছেন যে কাপড়ের মূল্যটা একটু বেশি। তো আমরা এই মুহূর্তে একটু এখানকার একজন ব্যবসায়ী ওনার সঙ্গে কথা বলবো যে আসলে এই যে এবছর ঈদকে সামনে রেখে আপনাদের কেনাকাটার কি অবস্থা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের বেচাকেনা অত্যন্ত ভালো। তবে গত বছরের তুলনায় মূল্য তেমন একটা বাড়ে নাই, আগের মতোই আছে, স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আপনারা শুনছিলেন যে এখানকার একজন যিনি ব্যবসায়ী বলছিলেন যে আসলে যদিও বিভিন্ন ক্রেতারা কিন্তু অভিযোগ করছিলেন যে কাপড়ের মূল্য কিছুটা বেড়েছে, কিন্তু তিনি যে এমনটি জানিয়েছেন যে আসলে মূল্য যে আগের তুলনায় তেমন একটা বাড়েনি। তো আমরা আরেকটু এখানে একজন ক্রেতা, বেশ কয়েকজন ক্রেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের পরিবারের শিশুদের নিয়ে তারা এখানে কেনাকাটা করতে তারা এসেছেন। তো আমরা একটু এখানকার একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা আপু, আপনারা একটু যদি একটু বলবেন যে ঈদের এবছর কাপড়ের মূল্যটা কি অন্যান্য বছরের চেয়ে একটু বেশি কিনা, যদি একটু আপু একটু বলতেন। যদি কি বলবো ভাইয়া, একটু তো বেশি আছে, আর কিছু বলার নাই আমার কাম। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা শুনছিলেন যে এখানে একজন ক্রেতা কিন্তু জানাচ্ছিলেন যে একটু আগের চেয়ে বেশি, কিন্তু আমরা ক্রেতা এবং বিক্রেতাদের যে সাথে কথা বলে আসলে কিন্তু একটি সমন্বয় পেলাম না। বিক্রেতারা বলছেন যে আসলে মূল্যটা আগের চেয়ে বাড়েনি, ক্রেতারা কিছুটা বেশি বলে তারা বলছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা জানতে পেরেছি শিশুদের যে কাপড়, শিশুদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের একটু চাহিদাটা বেশি, এবং তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে সেসব কাপড়ই বেশি কিনছেন। আরেকটি বিষয় যদি বলি, বিশেষ করে নেত্রকোনা জেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে ক্রেতাদের একটি অভিযোগ ছিল যে এই ঈদ উল ফিতরের বাজারকে সামনে রেখে কিন্তু যে বিভিন্ন মার্কেটে চুরের একটা উপদ্রব লক্ষ্য করা গেছে জেলা শহরে। তো আমরা নেত্রকোনার যে পুলিশ প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে জেলার প্রত্যেকটা উপজেলায় এবং জেলা সদরের প্রত্যেকটি বাজারে বিপণী বিতানে তারা কিন্তু ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তারা বৃদ্ধি করেছেন, এবং প্রত্যেকটি বাজারেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। ব্যক্তিগত ব্যবসায়ীদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মার্কেটগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সব সিসি ক্যামেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা কিন্তু প্রত্যেকটি বাজারে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছেন। এবং জেলা পুলিশ আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে সাদা পুলিশেও কিন্তু পুলিশ সদস্যরা বিভিন্ন মার্কেটগুলোতে বিভিন্ন অপরাধ এবং চুরি ছিনতাই নিয়ন্ত্রণে তারা কিন্তু তৎপরতা চালিয়েছেন। তো ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য এবং ঈদ মার্কেটগুলোতে যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাবেচা করতে পারে সে ব্যাপারে কিন্তু জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ঈদ মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা যাব আমাদের মৌলভীবাজার প্রতিনিধি সালে এলাহি কুটি ভাই। কুটি ভাই, আপনি আমাদেরকে যদি একটু মৌলভীবাজারের যে ঈদ বাজারের কেনাবেচা রয়েছে এসব বিষয়ে সর্বশেষ পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাই।
হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের ঈদের কেনাকাটা, আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় ঈদ আসে অন্য আমেজে, কারণ প্রবাসীরাও এখানে আসেন এবং ঈদের কেনাকাটা করেন, এবং এই মৌলভীবাজারে প্রবাসী থাকার কারণে যে ঈদের যে আনন্দ সেটা অনেকটা মাত্রা বাড়িয়ে দেয় যখন প্রবাসীরা বাংলাদেশে আসেন তাদের পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য। এবারও সেরকম হয়েছে, এবং এই অবস্থায় মৌলভীবাজারের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঈদের কেনাকাটা মৌলভীবাজারে যে শপিং মলগুলো রয়েছে সেইগুলা অনেকটাই যত সময় যাচ্ছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে, এবং ক্রেতারা অত্যন্ত সানন্দে ক্রয় বিক্রয় করছেন, কারণ এখানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কথা বলেছিলাম বিভিন্ন বিক্রেতার সাথে, বিক্রেতা আমাকে জানিয়েছেন যে এই মৌলভীবাজারে যে এইবারকার তরুণীদের যে পছন্দ সেটা হচ্ছে পাকিস্তানি যে থ্রি পিস ড্রেস রয়েছে, সেটা বিভিন্ন বাহারি নামের এই পোশাকে এবার তরুণীরা সেদিকে আকৃষ্ট হচ্ছেন এবং এখানে এগুলা কিনছেন, এবং দামটাও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্রায় 5,000 থেকে 12,000 টাকার মধ্যে এরকম পোশাক রয়েছে, এবং থ্রি পিস সহ যে শাড়ি, যেগুলা বিভিন্ন ধরনের শাড়ি, সেই শাড়িগুলো এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের ঈদের কেনাকাটায় সব বড় বড় শপিং মল থেকে শুরু করে সর্বত্রই এই ঈদের কেনাকাটা জমে উঠছে। যত ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা মধ্যরাত পর্যন্ত চলছে। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করছেন। তবে আপনি কি বিষয় জানাতে চাই, আমি ব্যাংকপাড়ার সাথে খবর নিয়েছিলাম। ব্যাংকপাড়ায় যেটুকু জেনেছি যে এবার যে ঈদ উপলক্ষে যে পরিমাণ রেমিটেন্স আসছে অত্যন্ত আশাব্যঞ্জক। এই রেমিটেন্সের কারণে মানুষ অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ছেন। শুধু ডিপার্টমেন্টাল স্টোর নয় বা বড় বড় শপিং মল নয়, একবারে ফুটপাত থেকে শুরু করে সর্বত্র ঈদের যে উৎসবের আমেজের মধ্য দিয়ে মানুষ ঈদের কেনাকাটা করতেছেন। আমি এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে। আমি আছি এখন মৌলভীবাজারের সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি সাইফুর রহমান রোড, সাইফুর রহমান রোড। এই সাইফুর রহমান রোডের একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা। তিনি আমাকে জানাবেন যে তার এই ডিপার্টমেন্ট স্টোরে কি রকম সেল হচ্ছে এবং সেলের বিষয় আসলে কেমন দেখতেছেন তিনি। ধন্যবাদ। এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, প্রথম দিকে একটু স্লো থাকলেও যতদিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো ঝামেলা হচ্ছে, ভালো বেচাকেনি হচ্ছে, মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখন ঈদের কেনাকাটা করতেছে। প্রথম দিকে একটু স্লো ছিল, এখন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। তরুণীদের কি আকর্ষণ এবারে ঈদে? তরুণ তরুণীদের জন্য এবারে বিভিন্ন ধরনের বহু ধরনের ড্রেস আসছে, পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, এগুলা বিভিন্ন নামে সারেরা গাড়িরা, এইগুলো ড্রেসের প্রতি বেশি আকর্ষণ এগুলোই চলতেছে ভালো, এবং এইদিকেই বেশি উৎসাহ নিয়ে তারা কেনাকাটা করতেছে। এগুলার দাম কেমন দেখতেছে? দাম আপনি সর্বনিম্ন 2,000-1,500 থেকে একবারে 5,000, 7,000, 10,000 পর্যন্ত, 15,000 পর্যন্ত বিভিন্ন রেটের ড্রেস আছে। যে প্রত্যেকের চাহিদা মতো, যার যে বাজেট মতো শপিং করতেছে। সব ধরনের চাহিদা এবং কালেকশন আমাদের আছে। আমরা আশা করতেছি আগামীতে আরো একটু ভালো বেচাকেনি হবে। মানুষের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে কেনাকাটা করতেছে, আশা রাখতেছি সামনে আরো একটু ভালো বেচাকেনা হবে। আমরা এই আশা নিয়ে আছি। যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের ঈদ কেনাকাটায় বিষয়ে একজন বিক্রেতা আমাকে জানাচ্ছিলেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজারের পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে বলেছেন যে মৌলভীবাজারের যে ব্যস্ততম যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারেন এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং এটা ঈদ পর্যন্ত এই প্রশাসনিক নিরাপত্তা জোরদার ব্যবস্থা বহাল থাকবে। অর্থাৎ মৌলভীবাজারে ঈদ যতই ঘনিয়ে আসছে, ঈদের উৎসবের আমেজ ততই রং ছড়াচ্ছে মানুষের মনে ঈদের কেনাকাটার মধ্য দিয়ে। এই হচ্ছে মৌলভীবাজারের ঈদ কেনাকাটা নিয়ে, ঈদের বাজার নিয়ে সর্বশেষ। রংপুরের যানজট দিন দিন বেড়েই চলেছে, এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক, সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন।
চৈতি, আপনি ঠিকই বলছেন। আর কয়দিন পরেই তো পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে মানুষজন কিন্তু ঘর থেকে বেরিয়েছে কেনাকাটা করার জন্য। আমরা দেখেছি যে এই ঈদকে ঘিরে মানুষ যে ঘর থেকে বেরিয়েছে, পুরো শহর জুড়ে কিন্তু যানজটের যে পরিস্থিতি তা ভয়াবহ আকার ধারণ করেছে। আমি আজকে একটি নতুন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে রংপুরের জীবন বীমা মোড় এলাকার দৃশ্য। আজকের দৃশ্যটি একেবারেই ভিন্ন, কারণ হচ্ছে যে রংপুরের যে প্রবেশদ্বার রয়েছে, 4টি প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে আজ থেকে। এই 4টি প্রবেশদ্বার থেকে নিবন্ধন পাওয়া এবং না পাওয়া যে অটো রিক্সাগুলো রয়েছে, সেই অটো রিক্সাগুলোকে কিন্তু শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্য কোনো রুট দিয়েই সেগুলো শহরের বাইরের পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র রিক্সা বা পায়ে চালিত রিক্সা বা চার্জার রিক্সা সেগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এ কারণে মূল শহরে কিন্তু আজকে একেবারেই যানজট নেই। আমি আপনাকে এখন যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই জীবন বীমা মোড় থেকে যেহেতু পুলিশ অটো রিক্সা এবং অন্যান্য যে ভারী যানবাহনগুলো সেগুলো প্রবেশ করতে না দেওয়ার কারণে কিন্তু দীর্ঘ যে যানজট সেইটি কিন্তু রয়েছে। কেন এমনটা হয়েছে এ নিয়ে আজকে আমি কথা বলেছি রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলীর সঙ্গে। তিনি বলেছেন এই ঈদকে ঘিরে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে এবং নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সে কারণে নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এতে করে মানুষজন কিন্তু তারা এই স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারবে। তবে এই যে অটো রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, সেই রিক্সাগুলো বাইরে শহরের বাইরে দেওয়ার কারণে শহরের বাইরে কিন্তু যানজটটা একেবারেই বেড়ে গেছে। কেন এমনটা বেড়ে গেল আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে রংপুর সিটি কর্পোরেশন থেকে মাত্র 8,500 রিক্সা অটো রিক্সাকে নিবন্ধন দেওয়া হয়েছে, কিন্তু নগরীর ভেতরে 50,000-এর বেশি অটো রিক্সা চলাচল করে। এগুলো রংপুর শহরের তো আছেই, শহরের বাইরে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে থেকেই প্রতিদিনে এই অটোগুলো শহরে প্রবেশ করছে, যে কারণে রংপুর শহরে এখন উৎপাতের নগরী হয়েছে এই অটো রিক্সা। বিভিন্ন সময় প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন এগুলো আটক করে আইনের আওতায় আনার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেটি হচ্ছে না। আমরা মহানগর যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে নগরীতে সহনীয় পর্যায়ে যে যানজট সেটি ফিরিয়ে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে নগরবাসী বলছে রংপুর শহরের মূল সড়কের পাশে যে ফুটপাত, সেই ফুটপাতের বাইরেও কিন্তু মানুষজন ব্যবসা করছেন। সে কারণে একই দিকে তো অটো রিক্সা, অন্যদিকে হচ্ছে এই ফুটপাতে দোকান, এই দুয়ে কিন্তু নগরীতে একেবারেই যানজট সংখ্যা বেড়ে গেছে। তবে আজ থেকে ঈদের দিন পর্যন্ত যে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে সেই ট্রাফিক ব্যবস্থায় স্বস্তি পাবে কিছুটা মানুষজন, এমনটাই কিন্তু নগরবাসীর প্রত্যাশা করছে। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা সিরাজগঞ্জের মহাসড়কের সার্বিক অবস্থা নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, ঈদযাত্রা সিরাজগঞ্জের মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, সিরাজগঞ্জের উত্তরবঙ্গের কিন্তু প্রবেশদ্বার এই সিরাজগঞ্জের মহাসড়ক। এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়েই কিন্তু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চলে 22 জেলার পরিবহনগুলো কিন্তু চলাচল করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের মহাসড়কের যমুনা সেতু পশ্চিমের নলকা সেতু এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সেতু, এই মহাসড়কটা, এই মহাসড়ক কিন্তু ইতোমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের সাচেকের যে 4 লেন উন্নীতকরণের যে প্রকল্প চলছে সেই প্রকল্পের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, যার ফলে কিন্তু এই 4 লেনটা চালু হয়েছে। এই 4 লেনটা যতটুকু চালু হয়েছে, এই চালু হওয়ার ফলে কিন্তু তারা বলছেন যে এই যানজট এবং ধীর গতির যে ভোগান্তি, সেই ভোগান্তিটা এবার কিন্তু যাত্রীদের পড়তে হবে না, এমনই বলছেন। আমরা যখন কথা বলেছিলাম সাচেক 2 এর প্রকল্প ব্যবস্থাপকের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যমুনা সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত যে 13টি আন্ডারপাস এবং তার 13টি আন্ডারপাস আছে, তার মধ্যে কিন্তু 11টি আন্ডারপাস ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। এর আগেই কিন্তু গত বছরে নলকা সেতু খুলে দেওয়া হয়েছে। এবারে যে জায়গাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল, যানজটে হটস্পট বলতাম আমরা, সেই কোনাবাড়ি এলাকা, ঝাওল এলাকার যে রেল সেতু, রেলওয়ের ওভারপাস আছে, সেটাও কিন্তু 2-1 দিনের মধ্যেই খুলে যাবে। এটা খুলে গেলে কিন্তু এই যে উত্তরবঙ্গের আপনার যমুনা সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত মূল যে 37 কিলোমিটার রাস্তা, এই 37 কিলোমিটার মহাসড়কের কিন্তু আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এই 37 কিলোমিটার মহাসড়কে কিন্তু 4টা লেনই খুলছে, পাশাপাশি যে 2টা আন্ডারপাস খুলছে না
সেই দুইটা পাসের কিন্তু পাশেই 4 লেনের সার্ভিস সড়কটা চালু হয়েছে। তো 4 লেনের সার্ভিস সড়কটা চালু হওয়ার ফলে কিন্তু এই মহাসড়কের যে প্রতি বছরে একটা আমরা দৃশ্য দেখি যে একটা যানজট এবং ধীরগতির ভোগান্তি, তারা কিন্তু বলছেন যে এবারে ঘরমুখ যে মানুষগুলো আছেন যারা নারী ট্রেনে বাড়ি ফিরবেন, সেই ঘরমুখ মানুষদের কিন্তু এবার মহাসড়কের ভোগান্তিটা থাকছে না। তারপরে কিন্তু একটা নতুন আতঙ্ক হয়েছে, যাত্রীরা কিন্তু মনে করছেন যে হয়তো মহাসড়কের যানজট বা ধীরগতি হয়তো এবার থাকবেন না, কিন্তু পরিবহন শ্রমিকরা যারা আছেন তারা কিন্তু একটা ডাকাতি আতঙ্কে আছেন এই মহাসড়কের। আপনি জানেন যে কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা সংবাদ পড়েছি এবং এর পরেও যমুনা সেতু পশ্চিমের ঝাওল এলাকায় কিন্তু কোনো প্রাইভেট কার এবং গণপরিবহনগুলোতে ঢিল ছুঁড়ে ডাকাতির চেষ্টা এবং সর্বশেষ ডাকাতির ঘটনাও কিন্তু ঘটেছে। অসংখ্য পরিবহনে ডাকাতির চেষ্টা এবং ডাকাতি পরবর্তীতে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনাও ঘটেছে। এই ঘটনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও পদক্ষেপ নিচ্ছেন, তারা কিন্তু অনেককে আটকও করেছেন। এটা নিয়ে একটা আতঙ্ক কিন্তু পরিবহন শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে। আমরা সর্বশেষ সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একজন সার্জেন্ট AKM ফয়সাল, আমরা একটু জানতে চাইবো, আপনি একটু আমাদেরকে বলবেন যে মহাসড়কে ঘরমুখ যে মানুষ আছে তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে, নিরাপদ করতে আপনারা কতটুকু প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। হাটিকুমরুল হাইওয়ে থানা আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আমাদের পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আব্দুর রউফ স্যারের দিক নির্দেশনায় আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা সর্বোচ্চ চেষ্টা করব এবারে যাতে ঈদের বাড়ি ফেরা মানুষজন যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, যানজট এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই তারা বাড়ি ফিরতে পারে, এটাতে আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করে বিভিন্ন দুর্ঘটনা, ডাকাতি প্রবণ এলাকা এগুলাতে টহল ডিউটি বাড়ানো হয়েছে। আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানাতে ফিটনেসবিহীন গাড়ি এবং কোনো কাগজপত্রবিহীন গাড়ি, ত্রুটিপূর্ণ গাড়ি, অতিরিক্ত ওভার স্পিডের যে গাড়িগুলো আছে সেগুলোর আমরা প্রসিকিউশনের আওতায় নিয়ে আসতেছি। আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। আমাদের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানাতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং আশা করি আগামী 2-1 দিনের মধ্যেই সবাই মাঠে থাকবে যাতে ঈদে সাধারণ মানুষের চলাচলে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন উনি, আসলে আমরা কিন্তু গতকালকে জেলা পুলিশের এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মহাসড়কের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে পুলিশের অতিরিক্ত এমপ্লয়মেন্ট থাকবে, পাশাপাশি ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন মহাসড়কে নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন সেই জায়গাগুলো তারা দেখবেন এবং তাদের নিয়মিত যে অভিযানগুলো সেই অভিযানগুলো কিন্তু চলছে। তারা কিন্তু বলছেন যে ঘরমুখ মানুষের যে যাত্রা, এই ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং সুন্দর পাশাপাশি নিরাপদ করতে সর্বোচ্চ ভূমিকা তারা রাখবেন। জয়তি। শুভ, ধন্যবাদ আপনাকে। নরসিংদীর বাবুরহাটের দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, ঈদকে সামনে রেখে বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজারের প্রস্তুতি কেমন চলছে? ব্যবসায়ীরা এবারের বেচাকেনা নিয়ে কি বলছেন জানাবেন। যেমনটা বলছিলেন, আমি রয়েছি বর্তমানে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী শেখারচর বাবুরহাটে। এই বাজারে রয়েছে ছোট বড় মিলিয়ে 5,500 দোকান। এই দোকানিরা বিভিন্ন দেশীয় কাপড়ের সাথে নতুন ঈদকে কেন্দ্র করে প্রস্তুত রয়েছে। বিগত কয়েক বছরের মন্দাকে কাটিয়ে কাপড়ের সাজিয়ে প্রস্তুত দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের এই হাট রমজানকে শুরু হওয়ার 15 দিন পূর্ব থেকেই ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ফলে বিগত কয়েক বছরের চেয়ে বেশি বেচাকেনা হচ্ছে এই ঈদে। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই হাটে বাজার যাতায়াত থেকে শুরু করে টাকা পয়সার নিরাপত্তা বিশেষভাবে আকর্ষণ করছেন ক্রেতাদেরকে। নরসিংদী শেখারচর বাবুরহাটে পাওয়া যায় শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পোলব্লিন কাপড়, বয়েল কাপড়, সুতি কাপড়, শাটিং কাপড়, বিছনার চাদর, পর্দার কাপড় থেকে শুরু করে গামছা, যা কিনা উৎপাদন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে।
একই সঙ্গে দেশের প্রসিদ্ধ টাঙ্গাইলের শাড়ি, জামদানি, কাতান সহ বিভিন্ন প্রকার কাপড়ের সম্ভারের বাবুরহাটের সংগ্রহকে করেছে সমৃদ্ধ। বাবুরহাটের ব্যস্ততা নতুন নয়, সারা বছরই বেচাকিনা হয়, বেচাকিনা করতে দেখা যায় এই হাটে। ঈদকে সামনে রেখে বেড়েছে বাবুরহাটের বাবুদের বাবুগিরি। ঈদের কাপড় কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেছে বাবুরহাটের প্রতিটি অলি গলি এখন ক্রেতাদের পদচারণায় মুখরিত। এই হাটকে ঘিরে নরসিংদী জেলা শহর, নারায়ণগঞ্জ, গাজীপুর গড়ে উঠেছে কয়েকশো সহায়ক প্রতিষ্ঠান। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদন খরচ বৃদ্ধি সহ বিদ্যুৎ ও গ্যাসের বিভ্রাটের কারণে প্রভাব পড়ছে কাপড়ের বেচাকেনায়। বর্তমানে ঈদ সন্নিকটে হওয়ায় পাইকারি ক্রেতাদের সাথে খুচরা বিক্রিও লক্ষ্য করা যায়। এই হাটের সভাপতি বোরহানুদ্দিন আমাদেরকে জানিয়েছেন, সপ্তাহের 3 দিন বৃহস্পতি, শুক্র ও শনি এই হাটে বিক্রি হয় 5,000 কোটি টাকারও উপরে। ছোট বড় প্রায় 5,500 দোকানে 50,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। আমরা কথা বলেছি নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন এবং নরসিংদী চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন এই হাটের কেনাবেচার নিরাপত্তার স্বার্থে তারা ব্যবস্থা নিয়েছেন এবং এই হাটে আপনারা জানবেন হয়তো এই হাটে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাই তারা অনেক সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছে। এই ছিল নরসিংদীর বাবুরহাট থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। আকরাম, ধন্যবাদ আপনাকে। বারবার নির্ধারিত সময়সীমা পার হলেও এখনো কাজ শেষ হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এর পেছনের মূল কারণ আসলে কি জানতে পেরেছেন, জানাবেন। চৈতি, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল বৃহত্তর নোয়াখালীর প্রধান স্বাস্থ্যসেবা খাতে প্রধান একটি ভরসা স্থল সেবা প্রত্যাশীদের কাছে। এখানে শুধু নোয়াখালী নয়, লক্ষ্মীপুর, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর পূর্বাঞ্চলেরও বিশাল একটি জনগোষ্ঠী এখানে, প্রান্তিক জনগোষ্ঠী এখানে সেবা নিতে আসেন এই নোয়াখালী জেনারেল হাসপাতালে। তো বিগত যে দিনে এই নোয়াখালী জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করার জন্য আসলে এখানে যে বহুতল বিশিষ্ট একটি ভবন তৈরি করা হচ্ছে, যেটি কাজ শুরু হয়েছিল 2023 সালে 2021 সালে। তো এটার সময়সীমা 2023 সালে জুন পর্যন্ত থাকলেও কিন্তু নানাভাবে নানা সময় এই ভবন নির্মাণের কাজ বর্ধিত করা হয়েছে। তারপরে এইসব বর্ধিত সময়ের ভিতরেও কিন্তু এই ভবনের কাজ শেষ না হওয়ায় চিকিৎসক, সেবক সেবিকা সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এবং সেবা প্রত্যাশীরা একটি দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় বা পর্যাপ্ত ওয়ার্ড না থাকায় সেবা প্রত্যাশীরা, রোগীরা একটি হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। একইভাবে সেবক সেবিকারাও রোগীদেরকে প্রত্যাশা মতো সেবা দিতে পারছেন। অন্যদিকে আবাসন সংকট এবং ভবন রুম সংকট থাকা, কক্ষ সংকট থাকা চিকিৎসকরা তাদের যথাস্থানে বসতে না পারায় এক্ষেত্রে সেবা প্রত্যাশীরা একটি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমি এই বিষয়ে এখন কথা বলবো যে একজন বিশিষ্ট নাগরিকের সাথে, একজন জেলার একজন বিশিষ্ট নাগরিক, আমি তার কাছে জানতে চাইবো যে কেন এবং কি কারণে এই ভবনটি দীর্ঘতি চলছে এবং এই ভবনটি দীর্ঘায়িত হওয়ার কি কারণগুলো আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আমাদের এই নোয়াখালী জেলার, বৃহত্তর নোয়াখালী জেলার অধিবাসীদের জন্য, রোগীদের জন্য এটি সুফল বার্তা বয়ে আনে। এখানে এই ভবনটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ধীরগতিতে এখানে কার্যক্রমটা চলছে। আমি বলবো এটা যে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি এখানে নেই। তাদের যতটুকু সাপোর্টিং দেওয়ার কথা সেটা কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু আমি বলবো যে এটা যে অর্থাৎ গণপূর্ত বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের গাফিলতিতেই আজকে এই দুর্দশা। এখানে আমি যেটি লক্ষ্য করেছি, একটি ভবন ভেঙে সেখানে পুনরায় নির্মাণ করা হচ্ছে নতুন ভবন, যার কারণে জরুরি ভিত্তিতে আউটডোর এবং দুটি ওয়ার্ড 3 শিটের মধ্যে স্থাপন করা হয়েছে। সেখানে রোগীর সংখ্যা অনেক বেশি। আর আপনারা জানেন যে 250 শয্যা বিশিষ্ট রোগীর হাসপাতাল হলেও এখানে প্রতিনিয়ত 400-এরও অধিক রোগী ভর্তি থাকে। এখানে 3 শিটের মধ্যে প্রচন্ড গরম এবং বিশেষ করে আউটডোর অত্যন্ত অল্প জায়গার মধ্যে, পরিসরের মধ্যে আছে। প্রয়োজন এমন একটা পরিস্থিতি, সেখানে প্রতিনিয়তই অক্সিজেনের ব্যাপক অভাব, রোগীরা সেখানে এটা অনুভব করে। বিশেষ করে চিকিৎসকরা বসতে যেরকম সমস্যা, তেমনি ভাবে রোগীদেরও সমস্যা। সেবা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সেবাটা। এখন আমার মনে হয় আমরা যদিও নোয়াখালীবাসীরা গর্ববোধ করি আমাদের জন্য নতুন ভবন হচ্ছে, চিকিৎসা সেবা আরো উন্নত হবে, কিন্তু কিছু ডিপার্টমেন্টের কারণে, ঠিকাদারদের কারণে আমরা কিন্তু নোয়াখালীবাসী বঞ্চিত হয়ে থাকি।
আমরা আশা করব যে এটি অচিরেই দ্রুত সময়ে যথাযথ কর্তৃপক্ষ এটি নজরে নেবেন এবং সংস্কারের এই উন্নয়নের কাজটা অতি দ্রুত শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। তিনি আশা করছেন যে আসলে এই ভবনটি দ্রুত কাজ শেষ হলে জেলাবাসী একটি সেবা ক্ষেত্রে একটি যে পর্যাপ্ত পরিমাণ সেবা পাবে, একই সাথে চিকিৎসক, সেবক সেবিকা, কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্বস্তির বাতাস বইবে বলে তিনি নিশ্চিত করে। তিনি একই সাথে দাবি করেছেন যে একই সাথে এই ভবনটি অতি দ্রুত কাজ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আশা করছেন। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান এবং যে এই ভবনে যিনি তদারকি কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলীর সাথে আবিদ মহিউদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে যে এখানকার যে নোয়াখালী সেবা প্রত্যাশী যারা রয়েছে, নোয়াখালীবাসী যারা রয়েছে, নোয়াখালী সুশীল সমাজ থেকে শুরু করে যেসব সর্বত্রই নোয়াখালীর এই ভবনটি নোয়াখালী জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি অতি সত্বরই কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং তা যে সেবা ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাবে নোয়াখালীবাসীকে। এ হচ্ছে নোয়াখালীতে আমার কাছে সর্বশেষ। চৈতি। সুজন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন প্রান্তি, জাতীয় শুটার চ্যাম্পিয়ন জ্যোতি ও জাতীয় বক্সার চ্যাম্পিয়ন প্রাপ্তির শৈশবের সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কেমন আয়োজন করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে কেমন উদ্দীপনা দেখছেন? চৈতি, এটি হচ্ছে সাতক্ষীরার যেটি কৃতি সন্তানদের, মানে এখানে যেটি স্থানীয় মানুষদের ভাষায় যেটি বলা হচ্ছিল যে সোনার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সোনার সন্তানদের শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছে। আমার পাশে আছে প্রান্তি, তার পাশে আছে প্রাপ্তি, এ পাশে আছে জ্যোতি। একেবারে জাতীয় স্বর্ণ পদক যারা সোনা নিয়ে এসেছেন, দেশের জন্য সুনাম বয়ে এনেছেন, সেই সব সন্তানদেরকেই আজকে তাদের শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলে তাদেরকে আন্তরিক সংবর্ধনা দিল এবং ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে সে এক দারুণ উচ্ছ্বাস, সে এক দারুণ অনুপ্রেরণা তৈরি হয়েছে যে এই সন্তানরা তারা কিন্তু আজকে এক ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছে যে এই সন্তানরাও একদিন প্রান্তি হবে, একদিন প্রাপ্তি হবে, একদিন জ্যোতি হবে। আজকে তারা সংবর্ধনা পেল শৈশবের স্কুলে এসে। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগতেছে, কারণ যেখান থেকে উঠে গিয়েছি আমি তো সেখানেই ফিরে আসছি, সেখানে সংবর্ধনা দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা আছে, অভিভাবকরা আছে। তারপরে প্রথমে স্মরণ করতে চাই স্কুলের প্রতিষ্ঠাতা আনিসুর রহিম স্যারকে, তারপরে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের স্মরণ করতেছি যে তারা হচ্ছে এত সুন্দর একটা আয়োজন করেছে। তো আমরা খুবই খুশি আজকে। হ্যাঁ, একটু প্রাপ্তির অনুভূতি জানতে চাই। ধন্যবাদ জানাই স্কুলের সবাইকে এবং অভিভাবকদেরকেও আমি বলতে চাই আপনারাও আপনাদের স্টুডেন্টদের মানে বাচ্চাদেরকে হচ্ছে খেলাধুলাতে নিয়ে আসুন। এবং আমার অনেক ভালো লাগছে যে আমি ছোটবেলায় স্কুল থেকে সংবর্ধিত হতে পেরেছি। ম্যামকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। ফুটবলার, বক্সার এবং একই সাথে শুটার, কি অনুভূতি? আসলে যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক নিজের কাছে আনন্দিত লাগতেছে। আর ছোট ছোট ভাই বোনদেরকে দেখতেছি, মনে হচ্ছে এদের সাথে মিশে যাই, আর একবার এখানে ফিরে আসি। সোনার সন্তানদেরকে নিয়ে এসে এই যে সংবর্ধনা, তার লক্ষ্য এবং উদ্দেশ্য? আমার সত্যি কথা বলতে আমি আজকে যে আমাদের এই আয়োজনটা হয়তো ছোট্ট আয়োজন, কিন্তু আয়োজন ছোট হলেও কিন্তু আমার বড় মাপের একটা এখানে জায়গায় আপনারা সবাই দেখছেন যে আমার সোনা সন্তানরা আমার ছোট্টবেলায় আমার প্রান্তি, আমার প্রাপ্তি, আমার জ্যোতি, তারা হাসতে হাসতে যেমন স্কুলে এসেছিল, তারা এখনো আজও সকালে আপনারা দেখছেন যখন তারা আমার স্কুলে পৌঁছেছে আমাকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে, ম্যাম কেমন আছেন। এই যে আমাদের এই যে প্রান্তি প্রাপ্তি জ্যোতির কাছ থেকে সত্যি খুব মানে আবেগে আমরা আপ্লুত হয়ে যাই। সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল মরহুম আনিসুর রহিম স্যারের প্রতিষ্ঠিত স্কুল। আপনারা সবাই আমাদের স্কুলের জন্য দোয়া করবেন, প্রাপ্তি প্রান্তি জ্যোতির জন্য দোয়া করবেন, যেন তারা আগামীতে আরো অনেক উন্নত শিখরে পৌঁছাতে পারে। তারা যে জাতীয় পর্যায়ে না, তারা আরো আমার যে বর্তমান শিক্ষার্থীরা আছে তারাও যেন জ্যোতি প্রান্তি প্রাপ্তির মতো তারা মানে আরো এগিয়ে যেতে পারে, তারাও যেন অনেক বড় হয়। আমার অভিভাবকদের কাছে আমার এই একান্ত
কাম্য থাকবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম চৈতি, সেটি হচ্ছে প্রাপ্তি, প্রান্তি, জ্যোতির যে সোনার সন্তানদের যে মা, তাদের যে বাবা, তাদেরও কিন্তু অনুভূতি একই রকম, যে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, সুসন্তান করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সুনাম, দেশের মর্যাদা বয়ে নিয়ে আসে এবং পরিবারকে এবং নিজেকে আরো আলোকিত করে তোলে। এই লক্ষ্যকেই কেন্দ্র করে আজকে এই স্কুলে যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠান এখনো চলছে, প্রায় শেষ পর্যায়ে, এবং এই ছিল সেই সংবর্ধনা অনুষ্ঠানের সর্বশেষ। চৈতি। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।